অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধের চরিত্র নিয়ে আলোচনা করব, যে ঔষধের ব্যক্তি আমাদের সমাজে ভরি ভরি রয়েছে, অথচ সেই ব্যক্তির ব্যক্তিত্বগুলো ভালোভাবে জানা না থাকার জন্য আমরা তাদেরকে ভালো চিকিৎসা দিতে পারি না। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে তাদের ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। সেই ব্যক্তি চরিত্র নিয়ে আজকে আলোচনা করব। যারা আমার এই ভিডিও শুনবেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের চরিত্রের সঙ্গে মিলে যেতে পারে। কেননা আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে, সমস্ত দেশে, সব সমাজ ব্যবস্থায় মানুষ এত বেশি খারাপ হয়ে গেছে, এত বেশি জঘন্য হয়ে গেছে, এত বেশি নির্লজ্জ হয়ে গেছে, এত বেশি মিথ্যাবাদী হয়ে গেছে, এত বেশি প্রতারক হয়ে গেছে, সে বলে শেষ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। সেই সব মানুষগুলো একচিটিয়ে ভাবে যে এই একই ঔষধের চরিত্র বহন করছে, বিষয়টা তা নয়। এই ঔষধের সঙ্গে আরও কিছু সদৃশ ঔষধ রয়েছে যাদের চরিত্র আজকের আলোচনায় যে মেডিসিনকে নিয়ে এসছি সেই মেডিসিনের একেবারে সদৃশ। শুধুমাত্র পার্থক্য নির্ণয় করে সেই বিশেষ ব্যক্তিত্বকে নির্বাচন করে বিশেষ ঔষধ, বিশেষ সদৃশ ঔষধ প্রয়োগ করতে হবে। তাহলেই সেই ব্যক্তির যে রোগ প্রবণতা সেটা নষ্ট হয়ে যাবে এবং পুরাতন রোগে ভুগতে থাকা রোগগুলোও চলে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে রোগের চিকিৎসা হয় না, রোগীর চিকিৎসা হয়, ব্যক্তির চিকিৎসা হয়। আপাত দৃষ্টিতে প্রতিটা মানুষকে দেখতে একই রকমের লাগে, কিন্তু প্রতিটা মানুষের অন্তঃস্থলের জায়গাতে প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য বহন করে থাকে। সেই বিশেষ বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে, সেই বিশেষ বৈশিষ্ট্যগুলোর সমষ্টিগতভাবে একটি সদৃশ হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করার প্রয়োজন হয় এবং সেইভাবেই হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করতে হয়। এটাই হচ্ছে হোমিওপ্যাথি সিস্টেম। অ্যালোপ্যাথি সিস্টেম বা অন্যান্য প্যাথির সিস্টেম হচ্ছে রোগের সাথে, রোগের যে লক্ষণ সেই লক্ষণের সাথে মিল করিয়ে অন্যান্য প্যাথির চিকিৎসা করা হয়, রোগের চিকিৎসা করা হয়। জ্বর হয়েছে, জ্বরের চিকিৎসা; ডায়রিয়া হয়েছে, ডায়রিয়ার চিকিৎসা; চর্মরোগ হয়েছে, চর্মরোগের চিকিৎসা; মাথা যন্ত্রণা হচ্ছে তো মাথার যন্ত্রণার চিকিৎসা। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে এই রকম কোনো নিয়ম নেই। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে যে চিকিৎসা হয় সেটা হলো রোগীর ব্যক্তিত্বর ভিত্তিতে নির্বাচন করতে হবে একটি সদৃশ ঔষধ। আপনারা আমার কথা শুনে এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে আমি কোন ওষুধ সম্বন্ধে আজকে আলোচনা করতে চাচ্ছি। সেই ঔষধের ব্যক্তি চরিত্রকে বিশ্লেষণের মাধ্যমে সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব, যাতে ওই ব্যক্তিকে দেখেই আপনারা চিনতে পারেন যে আসলে ওই ব্যক্তিটা কে। যেহেতু আমরা ব্যক্তি স্বাতন্ত্রতা প্রতিষ্ঠা করে হোমিওপ্যাথি সদৃশ ঔষধ প্রয়োগ করে থাকি এবং সেই ওষুধের দ্বারাই সেই রোগী সুস্থ হয়। রোগীর কোনো নাম শুনে হোমিওপ্যাথি চিকিৎসায় ওষুধ নির্বাচন করা সম্ভব হয় না।
তো আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব, সেই মেডিসিনের আলোচনা শুনে আপনাদের মনে হবে যে জগতের সকল খারাপ মানুষগুলোর চরিত্রের সঙ্গেই মিলে যাচ্ছে। বিষয়টা তা নয়, মিলবে না। তাদের বিশেষ জায়গাতে বিশেষ বিশেষ ছোট পার্থক্যসূচক চরিত্র রয়েছে, সেইগুলোই হচ্ছে একে অপরের থেকে আলাদা। সেই আলাদার জায়গাটা আমাদের খোঁজার প্রয়োজন হয়। একজন হোমিওপ্যাথি চিকিৎসককে প্রয়োজন হয় সেই আলাদা জায়গাটা আবিষ্কার করা। তার ভিত্তিতেই ব্যক্তি স্বাতন্ত্রতা প্রতিষ্ঠা করে একটি সদৃশ ওষুধ নির্বাচন করার দরকার হয়। এই হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির মূল নীতি। তা চলুন এগুলো সম্বন্ধে আপনাদের যারা হোমিওপ্যাথি চিকিৎসক তাদের তো সবার বেশ ভালোভাবে জানা আছে, কিন্তু সাধারণ মানুষ যারা, তারা এই সম্বন্ধে ভালোভাবে বোঝেন না, যার জন্য হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে অনেকটা সমস্যা হয় কেস টেকিংয়ের সময়ে। সাধারণ মানুষজন আমাদের কাছে এসে তারা তাদের রোগের কথাগুলোই শুধু বলতে থাকেন। রোগের যত রকমের সমস্যা আছে সেই সমস্যার সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দিতে থাকেন, যা আমাদের হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করার জন্য কোনো কাজে লাগে না। আমাদের জানতে হয় যে তার রোগটা কি হয়েছে এবং রোগের বর্তমান পরিণতি কি, বর্তমান পরিস্থিতি কি, সে সম্বন্ধে আমরা জানতে পারি। কিন্তু রোগী যখন বর্ণনা দেন, সেই বর্ণনা দেওয়ার টোন, তার ভাষা প্রয়োগ, তার বডি এক্সপ্রেশন, তার ভাবনা চিন্তা ইত্যাদির মধ্য দিয়ে আমরা ঔষধের কিছু ধারণা পাই বা ব্যক্তিত্বের কিছু ধারণা পাই। সেই ধারণার দ্বারা পরিচালিত হয়ে ব্যক্তিত্বের কেন্দ্রস্থলে বা সেন্টারে পৌঁছাতে চেষ্টা করতে হবে। এই জন্য রোগী যখন তার রোগ সম্বন্ধে বর্ণনা করতে থাকবেন, তখন তাকে বাধা দেওয়া যাবে না। সে যেভাবে বর্ণনা করছেন আপনি সেটাই শুনুন এবং তার মধ্যে থেকে চেষ্টা করুন বুঝতে যে ব্যক্তিটা কে, আপনার সামনে যে ব্যক্তি বসে আছেন সেই ব্যক্তি কে। প্রত্যেকের তার নিজের সমস্যা সম্বন্ধে বর্ণনা দেওয়ার ভঙ্গিমা, তরিকা আলাদা আলাদা। তার টোন, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার ভাবনা চিন্তা, তার বডি গঠন, শরীর শক্তিশালী দুর্বল, মানুষটা ভীতু সাহসী, মানুষটি বুদ্ধিমান নির্বোধ, একেবারেই বোকা, তার স্মৃতিশক্তি কম বেশি, তার আবেগ, ভালোবাসা, ঘৃণা, এই বিভিন্ন কিছু ওই বর্ণনার মধ্যে দিয়েই সব প্রকাশ পেয়ে যায়। কেউ কান্না করে, কেউ বিরক্ত প্রকাশ করে, কেউ হাসে, কেউ মিশতে চায় না, ইতস্তত করে, লজ্জিত বোধ করে, কেউ সহজেই মিশে যায়। এই বিভিন্ন বিষয়গুলোর দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। এটা হলো পর্যবেক্ষণ। রোগী যতই তার রোগ সম্বন্ধে বর্ণনা দিক না কেন, সেই বর্ণনার মধ্য দিয়ে আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে আপনার সামনে উপস্থিত ব্যক্তি আসলে কে। এগুলো তার যে বর্ণনার তরিকা, ভঙ্গিমা ইত্যাদি নানা কিছুর মধ্য দিয়ে আপনি সূত্র খুঁজে পাবেন। সেই সূত্র ধরে আগানোর চেষ্টা করতে হবে। এটা যে কেউ পারবে না। প্রতিটা চিকিৎসকের তার যে মেধা, অভিজ্ঞতা, তার ভিত্তিতে এই কাজ করতে সক্ষম হবেন। তা চলুন আজকে যে মেডিসিন নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ভিরিট্রাম অ্যালবাম। ইতিমধ্যে আমি ভিরিট্রাম অ্যালবামের কিছু লেখা ফেসবুকে আমার ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন। সেখানে কেউ পছন্দ করেছেন, কেউ পছন্দ করেননি। বিষয়টা কি? যারা বোঝে তারা খোঁজে, যারা বোঝেন তারা খোঁজেন, যারা বোঝেন না তাদের কাছে কোনো মূল্য নেই। তা চলুন কথা না বাড়িয়ে আমি আলোচনা শুরু করি। আজকের মেডিসিন হচ্ছে ভিরিট্রাম অ্যালবাম। ভিরিট্রাম অ্যালবাম হচ্ছে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মিথ্যার জনক।
মিথ্যার জনক, জন্মদাতা, মিথ্যার জন্মদাতা, অন্যায়ের জন্মদাতা, অন্যায়ের জনক, মিথ্যার জনক, অনাচার অনাসৃষ্টির জনক, অত্যাচার নির্যাতন নির্যাতিত, যা কিছুই বলেন না কেন সব কিছুর সৃষ্টির মালিক বা জনক হচ্ছে এই ভিরেট্রাম অ্যালবাম। এটুকু হলো জিস্ট। এবার আপনারা বুঝে নেন। ভিরেট্রাম অ্যালবাম সাধারণত তার ক্ষমতার অপব্যবহার করে থাকে, ক্ষমতার অপব্যবহার চূড়ান্তভাবে করে থাকে। ভিরেট্রাম অ্যালবাম ব্যক্তি তার লক্ষ্যকে অর্জন করার জন্য যতটা খারাপ হওয়ার দরকার, যতটা নিচে নামার দরকার, যতটা যা কিছু করার দরকার সব কিছু করবে, কোনো রকম ইতস্তত বোধ করবে না। তার দরকার হচ্ছে অ্যাম্বিশন means employed every possible, অ্যাম্বিশনকে অর্জন করার জন্য সম্ভাব্য সকল উপায় সে অবলম্বন করবে। কিন্তু তার মধ্যেও ভিতরে ভিতরে ভয় কাজ করে, যে ভয় সে কখনোই প্রকাশ করে না। ভিতরে ভিতরে ভয় থাকে, দুর্বল থাকে, যা সে প্রকাশ করে না। কেন? প্রকাশ পেয়ে গেলে সে যে একজন মহান ব্যক্তি, নিজেকে সে মনে করে মহান ব্যক্তি, গ্রেট পারসন, তার সমতল শক্তিশালী ক্ষমতাবান ব্যক্তি আর কেউ নেই। এই বিষয়টা যখন ভয় আকারে পরিণত প্রকাশ পাবে, তখন তো সাধারণ লোক আর তাকে মানবে না। যার জন্য সে এই ভয়টাকে লুকিয়ে রেখে নিজেকে সাহসী হিসাবে দেখানোর জন্যে মুখে আগ্রম বাগ্রম অনেক কিছু দুঃসাহসী কথা, দুঃসাহসী আচরণ সে তার বড়াই করে প্রকাশ করে। পাড়ার ফুটো মস্তান থেকে শুরু করে বড় বড় র্যাঙ্কের মস্তানগুলো এরকম, পাড়ার ফুটো মস্তান থেকে শুরু করে দেশের বড় বড় মস্তান যাকে বলা হয়, তারা এসবের সদৃশ। এবং আরও কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো এদের কাছাকাছি, একেবারে কাছাকাছি। সেই গ্রুপের ওষুধগুলো যদি আপনি জেনে থাকেন, তাহলে হবে কি, আপনি আপনার ব্যক্তির মানে পেশেন্টের জন্য ওষুধ নির্বাচন করতে আপনার কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। বিদ্যুৎ চলে গেছে, যার জন্য এরকম লাগছে। তো চলুন আলোচনা আপনারা শুনতে পাবেন, কথা শুনতে পাবেন, যার জন্য ভিডিওটা আমি কমপ্লিট করি এভাবেই। ভিরেট্রাম অ্যালবামের ব্যক্তিত্ব সম্বন্ধে যে জিস্ট আপনাদেরকে বলে দেওয়া হলো, তা আপনারা অতি সহজেই বুঝতে পারছেন যে কোন চরিত্রের কোন স্বভাবের মানুষগুলো ভিরেট্রাম অ্যালবামের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি গ্রসলি যে জিস্ট আলোচনা করে দিলাম সেটা হলো ওই গ্রুপের যে মানে ওই স্বভাবটা ওই গ্রুপের ওষুধের মধ্যে চলে আসবে। তো সেই গ্রুপের মধ্যে থেকে ভিরেট্রাম অ্যালবাম ব্যক্তিকে বিশেষভাবে চিহ্নিত করতে পারবো কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে আসি অবজারভেশন। প্রথমে আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে রোগীরা সাধারণত চিকিৎসকের কাছে এসে তারা তাদের রোগের যন্ত্রণা সম্বন্ধেই নানান কিছু বর্ণনা দিতে থাকেন। তো
তো সেই বর্ণনাগুলোর মধ্যে রুগী যখন বর্ণনা দিতে থাকেন, তখন চিকিৎসকের কাজ হচ্ছে রুগীকে গভীরভাবে পর্যবেক্ষণ করা, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন দিকে, যেগুলো আমি একটু আগে আপনাদের কাছে আলোচনা করলাম, সেই দিকগুলোতে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করা যে আপনার সামনে যে ব্যক্তি বসে তার কষ্ট সম্বন্ধে বর্ণনা দিচ্ছেন, সেই ব্যক্তি আসলে কে। আমরা এইভাবে একজন ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে চেষ্টা করি, আর এটাই হচ্ছে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের করার দায়িত্ব। তো ভিরেট্রাম অ্যালবামের প্রথম যা আমরা লক্ষ্য করব, প্রত্যেকটা মেডিসিনের জন্য প্রথমে আমাদের যা করার তা হচ্ছে অবজারভেশন বা পর্যবেক্ষণ। তা চলুন পর্যবেক্ষণ বা অবজারভেশনে আমরা কি দেখতে পাবো। সে এমন পোশাক পরিধান করতে চায়, মানে ভিরেট্রাম অ্যালবাম এমন পোশাক পরিধান করতে চায়, এমন পোশাক পরিধান করতে চায় না যা দেখে তাকে রুগী মনে হবে, যা দেখে তাকে রুগী মনে হবে। অর্থাৎ ভিরেট্রাম অ্যালবামের নিজেকে প্রকাশ করার যে তরিকা তা হচ্ছে হাই ফাই ব্যাপার। হাই সোসাইটির মানুষ, তারা একটা যেন হাই ফাই ব্যাপার, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, উচ্চ পদের মানুষ, উচ্চ স্তরের মানুষ। সেই উচ্চ স্তরের মানুষগুলো তারা শিক্ষিত হতে পারে, ধনী লোক হতে পারে, প্রভাবশালী হতে পারে, মস্তান টাইপের হতে পারে, বিভিন্ন কিছু। বুদ্ধিতেও অনেক সুতীক্ষ্ণ বুদ্ধি ওদের রয়েছে, অনেক সুতীক্ষ্ণ বুদ্ধি রয়েছে। সেই বুদ্ধি দিয়ে সমগ্র পরিবার, সমগ্র সমাজ, সমগ্র এলাকা, অঞ্চল সব সে নিয়ন্ত্রণ করে, তার মস্তানির দ্বারা নিয়ন্ত্রণ করে। তার তরিকাগুলো হচ্ছে সর্বদাই এমন যে তার দ্বারা নির্ণীত নিয়ম নীতি ইত্যাদি বিষয়গুলো তার ক্ষমতা যতদূর পরিব্যাপ্ত আছে সেই পর্যন্ত জোর করে তাদের উপর প্রয়োগ করা, যাকে বলা হয় আমাদের আপনার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, শিঙি চওয়ালে বাঁধা। শিঙে চওয়ালে বাঁধা অর্থাৎ তাকে এমন আষ্টিপৃষ্টি বেঁধে, মানে নিয়ম নীতির মধ্যে দিয়ে এমন আষ্টিপৃষ্টে বেঁধে তাকে নিজের নিয়ন্ত্রণে রাখবে যে সেই ব্যক্তি তার ইচ্ছা মতো, মানে সামনের ব্যক্তি তার ইচ্ছা মতো চলাফেরা করতে কোনো সাহস দেখাতে সক্ষম হবে না। এমনই এরা ডগমেটিক পার্সন এবং ডিক্টেটোরিয়াল পার্সন, খুব ধ্বংসাত্মক মানুষেরা। এরা হচ্ছে সবথেকে বেশি স্বার্থপর মানুষ, শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। কারোর স্বার্থকে হাসিল করতে এরা ব্যস্ত হয় না, কিন্তু প্রতিশ্রুতি দিতে এরা একেবারে কি বলবো, প্রতিশ্রুতি দিতে এদের একেবারে সিদ্ধহস্ত। এরা শুধুই প্রতিশ্রুতি দেবে, শুধুই প্রতিশ্রুতি দেবে, আর প্রতিটা প্রতিশ্রুতি প্রতিটা মুহূর্তে ভঙ্গ করতে এদের কাছে কোনো ব্যাপারই নাই। এরা এতটাই মিথ্যুক, লায়ার। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ লায়ার পার্সন হচ্ছে ভিরেট্রাম অ্যালবাম। তা চলুন, সে এমন পোশাক পরিধান করতে চায় না যা দেখে তাকে রুগী মনে হবে। ডাক্তারের সামনে রুগী শান্ত থাকতে পারে, অথবা খুব অভদ্রভাবেও প্রবেশ করতে পারে, অথবা নিজেকে জাহির করার জন্য বড়াই করে নানান শব্দ ব্যবহার করতেও পারে। অনেক বড় বড় কথা বড়ায়, বয়েস্টিং করে এরা, অনেক বড় বড় কথা। নিজেকে একবারে একটা হিম্মতওয়ালা, মানে মহান ব্যক্তি, গ্রেট ব্যক্তি, বিশাল শক্তিশালী ব্যক্তি, বিশাল পাওয়ারফুল ব্যক্তি, এই রকমের ভাবে উপস্থাপন করতে এরা চেষ্টা করে। এদের মুখের ভাষা খুব খারাপ, খুব নোংরা, খুব বাজে। এইগুলো সাধারণত সমাজ, পরিবেশ, শিক্ষা ইত্যাদি কিছুর ওপর নির্ভর করে। এমন পরিবেশ আছে যেটা অত্যন্ত নোংরা, নিচু পরিবেশ, সেখানকার মানুষের মুখের ভাষা অলওয়েজ লুড, অবসেন্স এরকমের হয়।
একজন সুশিক্ষিত মানুষ যদি হয়ে থাকে তাহলে তার ভাষা একটু মার্জিত হতে পারে। এইগুলোকে, এই তারতম্যগুলোকে আপনাদের বিচার বিশ্লেষণের দ্বারা বিবেচনা করতে হবে। যেমন এখানে এমন কিছু বড়াই করে শব্দ প্রয়োগ করার কথা আমি বলেছি, যেটা যেমন আমার কাছে একটা ব্যক্তি এসেছিলেন এক সময়, তিনি আমাকে হঠাৎ করেই বলে উঠলেন, ডাক্তারবাবু আপনি আমাকে চেনেন? তাই আমি বললাম, না তো, আমি আপনাকে চিনি না। কি বলছেন আপনি? আপনি আমার এলাকায় থাকেন অথচ আপনি আমাকে চেনেন না? বললাম, না আমি চিনি না। আমার বাসা অমুক জায়গাতে, আমি এমএলএর সাথে থাকি। আরও কয়েকজন প্রভাবশালী মানুষের নাম করলেন, আমি তাদের সঙ্গে থাকি, আপনি আমাকে চেনেন না? থানায় বড়বাবুর সঙ্গে আমার ডান হাত বাঁ হাত, আচ্ছা সম্পর্ক, সুসম্পর্ক। বিডিও, পঞ্চায়েত প্রধান, সবার সঙ্গে আমার সঙ্গে হরিহর আত্মা। আমরা একসঙ্গে উঠি বসি, চা খাই, গল্প করি। আপনি যদি বলেন এমএলএকে আমি আপনার চেম্বারে এখনই ডেকে আনতে পারি, এখনই একটা ফোন করবো তো চলে আসবেন, তো আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি করে দেব। আমার বুঝতে আর দেরি হলো না যে ব্যক্তিটা আসলে কে। ভিরেট্রাম অ্যালবাম এরকম অনেক বড়াই করে কথা বলে, মানুষকে আতঙ্কের মধ্যে রাখার জন্য, মানুষকে সবসময় ভয়ার্ত অবস্থার মধ্যে থাকার জন্য এরা নানান রকমের কলা কৌশল প্রয়োগ করে থাকে, যাতে করে তারা তাদের মস্তানিপূর্ণ প্রভাব অলওয়েজ সবার উপর বিরাজ করে নিজের আধিপত্য চালিয়ে যেতে পারে। ভিরেট্রাম অ্যালবাম এই রকমের একজন ব্যক্তিত্বের অধিকারী। এরা যে সংসারে থাকে, সংসার ধ্বংস হয়। এরা যে গ্রামে থাকে, সেই গ্রাম ধ্বংস হয়। এরা যে অঞ্চলে থাকে, সেই অঞ্চল ধ্বংস হয়। এরা কখনোই আপনার গঠনমূলক কার্যকলাপের সঙ্গে থাকতে পারে না। এরা সব সময় নিজের স্বার্থকে সিদ্ধি করতে গিয়ে ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে। আর এরা তাদের অ্যাম্বিশনকে ফুলফিল করতে গিয়ে শুধুই নানান রকমের কলা কৌশল তৈরি করে এবং মানুষের উপর তা প্রয়োগ করে। ফুটানি খুব বেশি, সেই জন্য খুব জাঁকজমক পোশাক পরিধান করে থাকে, একেবারে জাঁকজমক পোশাক। এগুলো তো আমি ভাষায় বলে যাচ্ছি, আপনাদেরকে বুঝে নিতে হবে যে জাঁকজমক বলতে কি বোঝায়। জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করে থাকে। আমরা সাধারণ লোক যদি 1000 টাকা দামের একটি পোশাক পরে থাকি, সে চেষ্টা করবে 5000 টাকা দামের একটা পোশাক পরিধান করতে। আমাদের চশমার দাম যদি হয় 500 টাকা, সে চেষ্টা করবে 5000 টাকার একটা চশমা পরিধান করতে। তার সমস্ত কিছু ব্যবহারের প্রভাব যেন সামনের ব্যক্তিদের উপরে পড়ে, সেটাই সে চেষ্টা করবে। এটাই হচ্ছে তাদের কৌশল। আর বুঝতেই পেরেছেন, এরকম প্রভাবশালী মানুষগুলো, ক্ষমতাশালী মানুষগুলো, তারা সাধারণত অবৈধ পয়সা ইনকাম করে, অবৈধ টাকা পয়সা ইনকাম করে। এরা ম্যাক্সিমামটাই অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে। যত রকমের নোংরা কাজ, অবৈধ উপার্জনের কাজ, সব কিছু অবৈধ নোংরা কাজের সঙ্গে এরা যুক্ত থাকে। এরা হচ্ছে অত্যন্ত দুর্গন্ধ মানুষ, নোংরা মানুষ, একদম সমাজের সবথেকে কীট মানুষ। অথচ আজকের যুগে সেই সব মানুষগুলোই সমাজ পরিচালনা করছে, সমাজের মালিক, কর্তা, সমাজের নেতা। এরাই
সেই সমাজটিকে লালন পালন করছে। তাহলে এবার বুঝুন সমাজটা কি হতে পারে। যত রকমের নোংরা কাজ আছে, এরা মদ মাংস মেয়ে মানুষ নিয়েই ব্যস্ত থাকে। মদ মাংস মেয়ে মানুষ ছাড়া এরা চলতে পারে না। তারা জীবনটাকে উপভোগ করে। এই জন্ম নিয়ে, এই পৃথিবীতে জন্ম নিয়ে তারা জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করে। যত রকমের উপভোগের কৌশল রয়েছে সব এরা প্রয়োগ করে নিজেদের উপরে। বাইরে দেখাবে কত ভদ্র, কত কত শিষ্টাচার, কত ভদ্র। বাইরে পোশাক একেবারে ভদ্র হবে। বাহিরে ভদ্র পোশাকে শুভ্র রাতের আধারে চলে, ধর্মের নামে অধর্মচারী মুখে রাম নাম বলে। এরা মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে। তাদের এই মিষ্টি মিষ্টি কথা বলার পিছনে কারণ হচ্ছে তাদের কিছু একটা উদ্দেশ্য আছে। যে উদ্দেশ্য বা লক্ষ্যকে অর্জন করার জন্য সে এটা করছে। সম্পূর্ণটাই হচ্ছে ড্রামা, নাটক, পুরোটাই হচ্ছে নাটক। আপনারা বুঝে নেন যে সমাজের কোন মানুষগুলো এই ভিরেটাম অ্যালবামের চরিত্র বহন করছে। চুলের স্টাইলিশ কাটিং, কানে দুল, ফ্যান্সি দাড়ির কাটিং, শরীরে উল্কা আঁকা, গলায় চেন ইত্যাদি জিনিস লক্ষ্য করা যায় এদের কাছে। সে কাউকে সম্মান দেয় না, অসম্মানজনক আচরণ করে। চিকিৎসকের কাছে বেশি বলতে পারে, ডাক্তারবাবু নমস্কার নমস্কার, কেমন আছেন? তার গলার টোনটাই সবসময় ডিক্টেটোরিয়াল, প্রভুত্ব ব্যঞ্জক টোন। হুকুম করে, অর্থাৎ তার যে ক্ষমতা, পাওয়ার, সেটাকে সে পরিপূর্ণভাবে অপব্যবহার করে। এগুলো হচ্ছে সবটাই হলো তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য। কিন্তু অসুস্থ হলে তারা কি করে? এগুলো তো গেল সাধারণ স্বভাব। তাহলে অসুস্থ হলে কি করে? চলুন অসুস্থ হলে কি করে আমরা সেটা দেখে নিই। আমি কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করলাম। খুব সংক্ষেপে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সমাজে কোন শ্রেণীর মানুষগুলো ভিরেটাম অ্যালবামের স্বভাব বৈশিষ্ট্য বহন করে থাকে। সেই মানুষগুলির উপরে আপনি কতটা বিশ্বাস করবেন, কতটা ভরসা করবেন। তারা যদি 100টা কথা বলে 110টা মিথ্যা বলবে। ভুল করে সত্য কথা বলে ফেলে। এরা পুরোটাই মিথ্যা বলে, কিন্তু ভুল করে সত্য কথা বলে। চলুন আরও বিশেষ বৈশিষ্ট্য সম্বন্ধে বলবো। তো এদের নেচার সম্বন্ধে আরেকটু বলি, তারপর এরা অসুস্থ হলে কি করে সেটা বলবো। এদের নেচার সম্বন্ধে আরেকটু বলি। নিজে কাউকে সম্মান দেয় না, প্রচণ্ড মিথ্যা কথা বলে, ভুল করে সত্য কথা বলে, কথায় কথায় প্রতিশ্রুতি দেয় এবং সকল প্রতিশ্রুতি ভঙ্গ করে। স্বভাবে অত্যন্ত দুর্গন্ধ মানুষ, গন্ধা ব্যক্তি। অস্বাভাবিক ফুটানি, নিজের চেহারার সৌন্দর্যের দিকে নজর রাখে। দাড়িটা কি সুন্দর রাখবে। যদি একটু বড় বড় দাড়ি রাখে তো সেটা রং করবে, কালার, উফ, মাথার চুলে কালার, কানে দুল। আবার কারো কারো আছে ফেন্সে দাড়ি, এতটুকু দাড়ি, একটা অ্যারিস্টোক্রেট ব্যাপার। সবটাই হচ্ছে ভণ্ডামি, পুরোটাই ভণ্ডামি। ওতে নিকৃষ্ট মানুষেরা, কি আর বলবো। মানে সমাজে সব থেকে খারাপ, নোংরা, বাজে, মিথ্যাবাদী যারা মানুষ, তারা ভিরেটাম অ্যালবামের মধ্যে পড়ে। এটা বুঝে নেবেন। নিজের চেহারায় সৌন্দর্যের দিকে নজর রাখে, চকচকে ঝকঝকে পোশাক পরিধান করে, দেহে উল্কা অঙ্কন করে, হাতের আঙুলে আংটি ব্যবহার করে, হাতে বালা, গলায় চেন, কানে দুল পরে, চুলের নানান রকমের স্টাইল, ফ্যান্সি দাঁড় ইত্যাদি থাকে। মদ মাংস মেয়ে মানুষ নিয়ে আনন্দ স্ফূর্তি করাই হলো তার জীবনের একমাত্র ব্রত। লাক্সারি জীবনযাপনের সাথে প্রচণ্ড মিথ্যা কথা বলে এবং সমাজে উচ্চ পদের ব্যক্তির সাথে, শক্তিশালী ব্যক্তির সাথে, ক্ষমতাশালী ব্যক্তির সাথে তার সুসম্পর্ক আছে এমন কথা জাহির করে এবং আচরণে প্রকাশ করে।
মিথ্যা আচরণের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ধর্মের সাথে অধার্মিক আচরণ। বাইরে ধর্মের কথা ও বেশভূষায় নিজেকে একজন অত্যন্ত সৎ ধার্মিক মানুষ হিসাবে প্রকাশ্যে জাহির করে, ধর্মীয় কার্যকলাপ করে করে গর্বিত অনুভব করে, কিন্তু ভিতরে পুরোটাই উল্টো বিষয় বিরাজ করে। সে সব কিছুই ধর্মের বহির্ভূত নিয়ম নিষ্ঠার সহিত অনৈতিক জীবনযাপন করে। সেই সব দেখে সাধারণ লোকজন সামনে থেকে ভয়ে তাকে সম্মান করে, ভক্তি করে, কিন্তু পিছনে আবাল বৃদ্ধ বনিতা সবাই নোংরা মানুষ হিসাবে ঘৃণা করে। এই মানুষকে সাধারণ মানুষজন ভয়ে ভক্তি করে এবং পিছনে ঘৃণা করে, পছন্দ করে না। এবং এই ব্যক্তিকে যারা সাপোর্ট করে, মানে ভয়ে সাপোর্ট করে না, যারা আপনার কিছু পাওয়ার জন্য, স্বার্থের জন্য যারা সাপোর্ট করে, তারাও হচ্ছে ওই ব্যক্তির মতনই তারাও ওই স্বভাব বহন করে। কেননা একজন ভালো মানুষ কখনোই নোংরা মানুষের সঙ্গে মিশতে পারে না। একজন নোংরা মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, একজন সৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, একজন মর্যাদাপূর্ণ মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, একজন শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে, একজন মূর্খের সঙ্গে বন্ধুত্ব হবে। অর্থাৎ যে যেমন মানুষ সে তেমন লোকজনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চেষ্টা করবে। তার উচ্চাকাঙ্ক্ষা আছে, অর্থাৎ অ্যাম্বিশন আছে, এবং লক্ষ্যকে অর্জন করার জন্য সম্ভাব্য সকল উপায় সে অবলম্বন করবে। তাতে কত ক্ষতি হবে, কত ভালো হবে, কত ধ্বংস হবে, কত উন্নতি হবে, এসব তার কাছে কোনো ফ্যাক্ট নয়। সে যে লক্ষ্য স্থির করেছে, সেই লক্ষ্যকে অর্জন করার জন্য যতটা নিচে নামার দরকার, যতটা খারাপ হওয়ার দরকার, যতটা মন্দ হওয়ার দরকার, যতটা দুর্গন্ধ হওয়ার দরকার, যতটা পাশবিক হওয়া দরকার, যতটা নির্যাতন হওয়া দরকার, ও সব কিছু করবে, কোনো কিছু বাদ দেবে না। এই জন্যে আমাদের একটা রুব্রিক রয়েছে, একটা লক্ষণ রয়েছে, অ্যাম্বিশন মিন্স এমপ্লয়েড এভরি পসিবল, ভিরেট্রাম অ্যালবাম, প্লাটিনা, এরা রয়েছে সেখানে। তার আচ্ছা, এই ব্যক্তি সবসময় নাটক করে, এরা হচ্ছে নাটকে ফার্স্ট। ডাক্তারের সামনে শান্ত থাকতে পারে, কিন্তু ডাক্তারের নিকট থেকে চলে এলেই অন্যদের সঙ্গে চিৎকার করে কথা বলতে পারে, চিৎকার করে কিছু হুকুম করতে পারে, এখনই ডাক্তারের কাছে কিছু ভুল ব্যবহার করতে পারে এবং তখনই ক্ষমা চাইবে। নিজের মল নিজে গিলে ফেলা একটা রুব্রিক রয়েছে, এগুলো করে এরা, নোংরা মানুষ। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এরকম আচরণ কি শুধু তাহলে পুরুষরাই করে? না, নারীরাও করে, মেয়েরাও করে। মেয়েদের মধ্যে এমন কিছু মানুষ আপনারা দেখতে পাবেন, এমন কিছু চরিত্রের মানুষ আপনারা দেখতে পাবেন, যাদের আচার ব্যবহার, চাল চলন, স্বভাব অত্যন্ত নোংরা, মস্তানিপূর্ণ, দুঃসাহসী, যাদের শরীরে শক্তি অনেক বেশি, যারা অনেক ফিটফাট থাকতে পছন্দ করে, সাজুগুজু করতে পছন্দ করে এবং কাউকে ভয় পায় না। তারা মেয়ে মানুষ হলে পুরুষদের সঙ্গে আপনার সঙ্গ দিতে বেশি পছন্দ করে, পুরুষদের সঙ্গে থাকতে, পুরুষদের সঙ্গে নানান কাজে যোগ দিতে তারা বেশি পছন্দ করে। তাদের গলাটা অনেক উঁচু, গলা অনেক বড়, এবং তারা অনেক বড় বড় বড়াই করে কথা বলে। এদের লজ্জা শরম ঘৃণা বলতে এদের কিচ্ছু নেই। এরা নিশ্চিতভাবে নোংরা কাজের সাথে লিপ্ত থাকে,
কেননা মাথার মধ্যে ওই চিপ জন্মগতভাবেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা বাইরে যতই নিজেকে সাধু হিসাবে দেখাতে চেষ্টা করো, সৎ মানুষ হিসাবে দেখাতে চেষ্টা করো, প্রতিটা ব্যক্তি তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। অভ্রান্ত সত্য ফর্মুলা। প্রতিটা ব্যক্তি তার নিজ নিজ স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। যার যেমন স্বভাব সে তেমন কার্যকলাপ করে। এই জন্যে বাহিরে ভদ্র, পোশাকে শুভ্র, রাতের আধারে চলে, ধর্মের নামে অধর্মচারী, মুখে রাম নাম বলে। এত বাজে, এত বাজে এরা। ধর্ম হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে রুব্রিকের ব্যাখ্যা হিসাবে ধর্ম হলো একটা বিশ্বাস। কাকে বিশ্বাস? না সর্বশক্তিমান ক্ষমতাকে বিশ্বাস করা। সর্বশক্তিমান ক্ষমতাকে বিশ্বাস করা এবং ভক্তি করা, এটাই হলো ধর্ম বা রিলিজিয়ান। তো ধর্ম যেখানে ধর্মের জায়গাতে যেখানে সর্বোচ্চ শক্তিশালী ক্ষমতাবান শক্তিকে বিশ্বাস করা এবং তার নীতি অনুসারে নিজেকে পরিচালনা করা, নিজেকে সঁপে দেওয়া, ধর্মে কখনোই আপনাকে অন্যায়, অনাচার, অনাসৃষ্টি এগুলো করতে আদেশ দেয় না। ধর্ম সবসময় একটি মানুষকে সৎ পথে চলবার যুক্তি দেয়, পরামর্শ দেয়। কিন্তু এরা সবটাই উল্টো করে। অর্থাৎ এ ভালো চাইলেও করতে পারবে না। যদি কখনো ভালো হয়ে যায়, এই স্বভাবের মানুষ যদি দেখেন যে কখনো ভালো হয়ে গেছে, সেখানে আপনি নিশ্চিতভাবে জানবেন যে তাদের গভীরে কোনো পরিকল্পনা চলছে, কোনো ষড়যন্ত্র চলছে, যার জন্য সে এখন এই ভালো মানুষের রূপ ধারণ করেছে। অর্থাৎ এরা হলো মানে নেকড়ের গায়ে ভেড়ার পোশাক পরে চলে। নেকড়ের গায়ে ভেড়ার পোশাক ধারণ করে চলে এরা। ভিতরে নেকড়ে, বাইরে ভেড়ার চামড়া থাকে। যখন প্রয়োজন হয়, যখন নিচে নামার দরকার হয়, নিচে না নামলে তার প্রয়োজন পূর্ণ হবে না, তখন সে কী করবে? চট করে ভেড়ার চামড়াটা নেকড়ের গায়ে পরিয়ে নেবে। ফলে আপনাকে দেখতে ভেড়া ভেড়া লাগবে, কিন্তু উদ্দেশ্যজয়ী যখনই সফল হয়ে যাবে, অমনি ভেড়ার আবরণ ফেলে দিয়ে আসল নেকড়ের চেহারা বার হয়ে পড়বে। তখনই বুঝতে পারবেন কি জিনিস। আচ্ছা, তাহলে মেয়েদের মধ্যেও আপনারা বুঝতে পারলেন যে তারা কেমন। এরা কাউকে ভয় পায় না। এরা কেন ভয় পায় না? এরা মনে করে যে গডের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। গড অর্থাৎ ভগবান, গডের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। ডিলিউশন, গড উইথ কমিউনিকেটেড। গড বলতে কি বোঝায়? গড হচ্ছে শক্তিশালী কোনো জিনিস, সেটা হলো গড। সর্বোচ্চ শক্তিশালী, ক্ষমতাশালী কোনো জিনিস, বস্তু, সেটা হলো গড। তো আমাদের সমাজে যে সমস্ত শক্তিশালী মানুষগুলো রয়েছে, প্রভাবশালী মানুষগুলো রয়েছে, ক্ষমতাশালী মানুষগুলো রয়েছে, তাদের সঙ্গে ভিরেটাম অ্যালবামের যোগাযোগ থাকে। এই জন্য তারা বলে, মেয়ে মানুষ হলে বলবে, দাঁড়া তোকে দেখে নিচ্ছি, তোকে দেখে নেব, আমার হাতে এমএলএ আছে, আমার হাতে প্রধান আছে, আমার হাতে এমপি আছে, আমার হাতে মন্ত্রী আছে, অমুক তমুক, এক তুড়িতে সব কাজ হয়ে যাবে। ফলে তারা আর কেউ ভয় পায় না। এরা হলো ভিরেটাম অ্যালবামের গড। গডের সঙ্গে ওদের সবসময় যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে। এই জন্য পাতি নেতারা ওই গডের সাহসে দুঃসাহসী হয়ে সমাজে যত রকমের অনৈতিক আচরণগুলো করতে তারা সাহস দেখায়, যে গড আমাদেরকে রক্ষা করবে, আমি গডের আশ্রয়ে আছি। এই তো হচ্ছে ব্যাপার।
অত্যধিক প্রশ্রয় দেওয়া শিশুদের মধ্যে, আমি শিশু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম না এখানে, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এরা খুব জেদি, প্রচণ্ড জেদি, ওটা করব বলেছি তো করব। কোনো বিপরীত কোনো শক্তির কাছে এরা মাথা নত করতে চেষ্টা করে না, কখনোই এরা মাথা ঝুঁকাতে চায় না সামনের বিপরীত কোনো শক্তির কাছে। কোনো একটা জিনিস তারা অর্জন করতে চাইলে, লক্ষ্য অর্জন করতে চাইলে অত্যন্ত জেদের সঙ্গে লেগে থাকে এবং তা অর্জন করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে, কিন্তু সেটা সে অর্জন করতে পারে। কখনো যদি অর্জন না করে তখন কি করবে? তখন সে যদি দেখে যে আর কোনোভাবে সম্ভব নয়, এখানে বিপদ লুকিয়ে রয়েছে, অনেক বড় বিপদ লুকিয়ে রয়েছে, তখন সে অন্য কোনো একটা পরিকল্পনা করবে, অন্য কোনো একটা পরিকল্পনা করে সেই দিকে মানুষকে ডাইভার্ট করবে এবং সে সেইখানে মাথা নত করে নিজেকে বাঁচাবে। এটাই হচ্ছে ভিরেটা মেলবামদের নাটক। খুব জেদি এবং তার কথার তালে সকলকে নাচতে থাকে, সকলেই নাচতে থাকে তার কথার তালে, নাচিয়ে নিয়ে বেড়ায়, কখনো স্থির থাকতে দেবে না এরা। ভিরেটার অ্যালবামের ব্যক্তি কখনো স্থির থাকতে দেবে না, যেহেতু মস্তান, তাদের তো আর কিছু ভাবতে হয় না, কিছু করতে হয় না। তাদের কাজই হচ্ছে মানুষকে নির্যাতন করে, মানুষকে বিপদে ফেলে, মানুষের সমস্যা তৈরি করে তাদের উদ্দেশ্যকে হাসিল করাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। তো চলুন, যে লক্ষণগুলো এখানে সাপোর্ট দিচ্ছে সেই লক্ষণগুলো কি সেটা আবার বলি। রেপার্টারির মধ্যে আমি যে আলোচনা করলাম সেই আলোচনাগুলোকে যে রুব্রিকগুলো সাপোর্ট দেয় রেপার্টারিতে, সেইগুলো হচ্ছে এই: রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, ল্যাক অফ স্ল্যান্ডার ডিসপোজিশন টু, শুধু নিন্দা করবে, স্ল্যান্ডার ডিসপোজিশন, পরনিন্দা করা। এদের কাজই হচ্ছে নিজের উদ্দেশ্য, নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য অপরের বিরুদ্ধে যত রকমের কুৎসা রটানো যায়, যত রকমের নিন্দা করা যায়, যত রকমের খারাপ খারাপ কথা বলা যায়, যত রকমের বাজে বাজে কথা বলা যায়, সত্য না হলেও মিথ্যা করে হলেও যত রকমের মিথ্যা কথা বলে তার পক্ষের লোকগুলোর যে শক্তি ক্ষমতা সেগুলোকে নিজের পক্ষে নিয়ে আসার কৌশল এরা অবলম্বন করে। এত নোংরা মানুষ এরা, জঘন্য মানুষ। কিন্তু ভিরেট্রাম অ্যালবাম এই মেডিসিনটি যদি উচ্চ শক্তিতে প্রয়োগ করা যায় তাহলে সেই ব্যক্তির এই স্বভাবের পরিবর্তন হয়। নিম্ন শক্তি হবে না, উচ্চ শক্তিতে প্রয়োগ করতে হবে। 1-1.5 বছর 2 বছর লাগতে পারে পরিবর্তন হতে। আস্তে 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 স্বভাবের এই কিছু পরিবর্তন আসে। স্ল্যান্ডার ডিসপোজিশন টু, ডিসাইডফুল, একেবারে পরিপূর্ণ প্রতারক। সদাই সঙ্গে আছি, প্রলোভন ফাঁদ পেতে নিজেদের রাস্তাটা করেছে। আমার একটা জীবনমুখী গানের একটা লাইন বললাম, সদাই সঙ্গে আছি, প্রলোভন ফাঁদ পেতে নিজেদের রাস্তাটা করেছে। এরা এর বেশি আর কিছু করতে পারে না। ডিসাইডফুল, লায়ার, লাইজ নেভার স্পিক দ্য ট্রুথ, ডাজ নট নো হোয়াট সি ইজ সেইং। অ্যাফেক্টেশন, এই যে ভান করা, নাটক, ভান করা। ডিলিউশন, র্যাঙ্ক, হি ইজ এ পার্সন অফ, ব্যক্তিত্ব হিসাবে তার একটি পদ রয়েছে সমাজে, একটা র্যাঙ্ক রয়েছে, সেটা মনে করে। ডিলিউশন, গ্রেট পার্সন ইজ এ, সে গ্রেট পার্সন। ডিলিউশন, ফ্রেন্স ইজ এ হটি ম্যানিয়া ইন, হটি হচ্ছে অহংকারী, যে অপরকে ছোট করে এবং নিজেকে বড় করে দেখে। সেমলেস, নির্লজ্জ, সেমলেস এক্সপোজিং পার্সন দা, তার ব্যক্তিত্বকে সে এক্সপোজ করে ফেলে। ছোটোখাটো পোশাক পরেও হতে পারে, আবার আচার ব্যবহারের মধ্যে দিয়েও সে তার ব্যক্তিত্বকে প্রকাশ করে ফেলে, এক্সপোজ করে ফেলে। এতটাই নোংরা, এতটাই বাজে মানুষেরা। অবসেন্স, লুড টক, নোংরা যৌন কথাবার্তা বলে। লুডনেস সং,
যৌন গান গায়, নোংরা নোংরা গান গায়। ওয়ান্ডারিং ডিজায়ার টু ওয়ান্ডার ম্যানিয়া ইন, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর উন্মাদনা। অ্যালকোহলিজম, অ্যালকোহলিজম হচ্ছে একটা নেশা, এগুলো না করে সে থাকতে পারে না। এইসব আচরণগুলো করতে সে বাধ্য হয়। প্রবণতা, সাসসেপ্টিবিলিটি রয়েছে না, এটা হচ্ছে মানসিক প্রবণতা। এই প্রবণতাগুলোর দ্বারা মানুষ পরিচালিত হয়। প্রত্যেকের নিজ নিজ এক একটা প্রবণতা রয়েছে। যে যেমন ব্যক্তিত্বের মানুষ, তার তেমন প্রবণতা রয়েছে। সেই প্রবণতার ভিত্তিতে ব্যক্তিত্ব প্রকাশ পায়। Delusions God, communication with God he is in. Delusions God, messenger from. Delusion God, messenger from God he is a. ঈশ্বরের দূত, নিজেকে ঈশ্বরের দূত মনে করে। ফপিস হচ্ছে ফুটানি, ওই যে স্টাইলিশ চুল করা, কানে দুল পরা, উল্কা পরা, বিভিন্ন ড্রেস, মানে নিজেকে সবসময় ফিটফাট করে রাখা, এগুলো হচ্ছে ফপিস। ভ্যানিটি হচ্ছে একটা, কি বলবো, ভ্যানিটি ওই যে মেয়েরা যে ব্যাগটা ব্যবহার করে, ভ্যানিটি ব্যাগ। ভ্যানিটির একটা বিষয় রয়েছে, ফাঁপা। ভ্যানিটি হচ্ছে ফাঁপা। বিষয়টা কি, যে ভ্যানিটি যে ব্যাগ থাকে, সেই ব্যাগটা দেখতে অনেকটা বড়, মহিলারা বহন করে, ব্যাগটা বড়, কিন্তু ব্যাগের মধ্যে মূল্যবান জিনিস কিছু থাকে না। তার মধ্যে থাকলো হয়তো একটা চিরুনি, হয়তো একটা ছোট আয়না, হয়তো লিপস্টিক। কোনো জায়গাতে গিয়ে তার প্রয়োজন হলো, তখন ভ্যানিটি ব্যাগ থেকে লিপস্টিক এবং আয়নাটা বার করে একটু লিপস্টিক দিয়ে নিল। ওই ভ্যানিটির মধ্যে মূল্যবান জিনিস কিছু থাকে না, বড় বড় দামি জিনিস কিছু থাকে না, যা থাকে সামান্য, কিন্তু ব্যাগটা দেখতে অনেক বড়। অর্থাৎ এই ব্যক্তির আচরণ এত একটা মানে হাম বড়ার মতো মনে করে, কিন্তু ভিতরে হচ্ছে ভ্যানিটি। এই বিষয়গুলো যদি মানুষ সবাই জেনে যেত, তাহলে তারা তাদের অস্তিত্ব খুব মানে বেশি দিন টিকিয়ে রাখতে পারতো না, সোজা হয়ে যেত পাবলিকের দাপটে। কিন্তু পাবলিক তো জানে না। তারপরে কি, এক্সট্রাভ্যাগেন্স, সবসময় অতিরিক্ত করে, সবসময় অতিরঞ্জিত করে, সব কিছুতে অতিরঞ্জিত করে। জেস্চার মেক্স এক্সট্রাভ্যাগেন্ট, সব কিছুতেই অতিরঞ্জিত। অ্যাম্বিশন ইনক্রিজড মিন্স এমপ্লয়েড এভরি পসিবল, করবেই এগুলো। এটা গেল তার নেচার। চলুন, অসুস্থ অবস্থায় এই ব্যক্তি নিজেকে কিভাবে ম্যানেজ করে, এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি কেন আগে তার নেচার সম্বন্ধে এত কিছু বললাম, কারণ হচ্ছে সবসময় আপনি এই তার অ্যাডাপ্টেশন ডিউ টু সিকনেস, এটাকে ধরে মেডিসিনে পৌঁছানো অনেক সময় সমস্যা হয়। কিন্তু তার সম্বন্ধে যখন গল্প করবেন, নানান কিছু জানবেন, তখন ব্যক্তির সম্বন্ধে অনেক কিছুই তথ্য পেয়ে যাবেন। এই জন্য তথ্যগুলোকে স্পষ্টভাবে আপনাদের কাছে উত্থাপন করলাম। চলুন, এবার আমি তার অসুস্থতার সময় সে কী করে তা সম্বন্ধে একটু বলি। অসুস্থতার পর যতক্ষণ পর্যন্ত ব্যথা যন্ত্রণা বাড়াবাড়ি হয়ে তাকে কষ্ট না দেয়, ততক্ষণ পর্যন্ত ওষুধ খায় না বা সমস্যাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। যেহেতু নিজেকে সে মহান ব্যক্তি মনে করে, বিশাল শক্তিশালী ব্যক্তি মনে করে, ওই রোগ তার কী করবে, সব জায়গাতে এরকম একটা কন্টেম্পটুয়াস বিহেভ থাকে। এবং হটি ম্যানিয়া, যখন কষ্ট একটু বেশি হয় তখন সাময়িক ভালো হওয়ার জন্য অল্প পরিমাণ ওষুধ খায় এবং কষ্ট কমলেই ওষুধ বন্ধ করে। নিয়মিত ওষুধ খেতে পছন্দ করে না। অসুস্থতা বৃদ্ধি পেলে কারোর সঙ্গে শেয়ার না করে নিজে নিজেই ব্যথা যন্ত্রণা সহ্য করে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অসুস্থতা বৃদ্ধি পেলে বা যন্ত্রণা বৃদ্ধি পেলে কারোর সঙ্গে শেয়ার না করে নিজে নিজেই ব্যথা যন্ত্রণা সহ্য করে। অসুস্থতার জন্য যতই কষ্ট হোক না কেন, নিজের কাজ নিজেই করতে চেষ্টা করে। সে দেখায় যে
যন্ত্রণাকে সে পাত্তাই দেয় না। যন্ত্রণা যত বেশি হোক না কেন, নিজের কাজ সে নিজেই করতে পছন্দ করে। এখন যন্ত্রণা অনেক বেশি হচ্ছে, যেহেতু সে এত এতদিন ধরে, এত সময় ধরে নিজে যে ক্ষমতা, নিজের যে ক্ষমতার অপব্যবহার সমাজে করে এসছে, সমাজের লোকজন সবাই তাকে দেখে বাঘে হরিণে একসাথে জল খায়। এই রকমের একজন ব্যক্তি যখন সামান্য যন্ত্রণার জন্য উফ আহ করে কান্নাকাটি করবে, বাবাকে মাগো করবে, তখন তাকে কি বলবে সবাই? দুর্বল মানুষ, ওর ক্ষমতা নেই, দুর্বল মানুষ, ও মিথ্যা বড়াই করে, এগুলো ধরা পড়ে যাবে। যার জন্য সে এগুলো প্রকাশ করে না। ভিতরে কষ্ট তার যতই হোক, উপরে সে একেবারে মানে দাম্ভিক হয়ে থাকবে। ওসব ব্যথা যন্ত্রণাকে আমি পাত্তা দিই না। এই তো ব্যাপার। সে কাজের মানে তার দৈনন্দিন যে ন্যূনতম কাজগুলো সে নিজে করে, সেই কাজগুলো তখন সে নিজে নিজেই করতে চেষ্টা করবে। এগুলো জানতে হবে যে অসুস্থতা যখন বৃদ্ধি পায়, কষ্ট যখন বেশি হয়, তখন আপনি নিজেকে কিভাবে ম্যানেজ করেন, বা ওই সময়টা আপনি কিভাবে পার করেন, বা কষ্ট বেশি হলে তখন আপনি কি করেন। যা করে সেটা হচ্ছে এইভাবে নিজেকে ম্যানেজ করতে চেষ্টা করে। তো এইগুলো যদি আপনি পেয়ে যাবার পরপরই তার আচার ব্যবহার সম্বন্ধে একটু জিজ্ঞাসা করেন যে আপনার স্বভাব বৈশিষ্ট্য কেমন। সেইখান থেকে যদি না কিছু পান, তাহলে তার পরিবারের লোকজনদেরকে জানেন, তাহলেই বুঝে যাবেন যে হ্যাঁ, নেচার প্লাস অ্যাডাপ্টেশন ডিউ টু সিকনেস ইজ ইকুয়াল টু সিমিলিমাম। সে কারোর কাছে নত হতে চায় না। হলো, সে মনে করে সমাজে তার একটি পজিশন রয়েছে, সমাজে তার একটি পজিশন আছে, সম্মান আছে, সেই কারণে যন্ত্রণার কাতরানি বা দুর্বলতা প্রকাশ করে না, কান্না করে না। অসুস্থ অবস্থাতেও রুগী সহজে কারোর কাছে হার মানতে চায় না, কারণ সে কারোর কাছে ছোট হতে চায় না, নিজেকে অনেক বেশি শক্তিশালী রূপে দেখায়, নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না, যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তার প্রচণ্ড আছে, তা দেখায়। ভিতরে ভিতরে ভয় পেলেও উপরে সে খুব সাহসী দেখায়। এইটাই হলো অ্যাফেক্টেশন। তার দুর্বলতা সম্বন্ধে অন্যরা জানতে পারলে তাকে দুর্বল, ভীতু মনে করবে, তাচ্ছিল্য করবে এবং গুরুত্ব পাবে না, মূল্য থাকবে না। এই মূল্য হচ্ছে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সে একজন বেকার মানুষ হয়ে যাবে। সে তার মেজাজকে তখনও ধরে রাখে। সে কর্তৃত্ব ব্যঞ্জক মেজাজে অন্যকে হুকুম করে। সে কারোর কথা শোনে না, প্রত্যেকের সাথে এমন ব্যবহার করে যেন সকলেই তার কৃতদাস। সে সবাইকে কৃতদাস বানিয়ে রাখতে চায়। ভিরেট্রাম অ্যালবাম তার সামনের সকল ব্যক্তিকে কৃতদাস বানিয়ে রাখতে চায়। এক কথায় এর চরিত্রের যে উদ্দেশ্য, সেটা এক কথায় বোঝাতে গেলে যে সমাজের মানুষকে সে কৃতদাস করে রাখতে চায়। পরিবার হলে, পরিবারে যদি একজন ভিরেট্রাম অ্যালবামের ব্যক্তি থাকে, তাহলে সে তার পরিবারের লোকজনগুলোকে কৃতদাস বানিয়ে রাখতে চাবে। সমাজে যদি একজন ভিরেট্রাম অ্যালবামের ব্যক্তি থাকে, তাহলে সেই সমাজের সে একাই মস্তান। সে সমাজের বাকি লোকগুলোকে কৃতদাস বানিয়ে রাখবে, অর্থাৎ যাকে যখন যে হুকুম করবে সেই হুকুম মানতে সে বাধ্য হবে। প্রত্যেকের কখনোই ঠিক সময়ে ওষুধ খাবে না। বাচ্চাদেরকে কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বা কোনো জিনিস দিয়ে তারপর ওষুধ খাওয়াতে হয়, এরকম আছে আর কি। তা চলুন, এইখানে যে এতক্ষণ যে ভার্সন দেওয়া হলো, যা বর্ণনা দেওয়া হলো, সেই বর্ণনার সাপেক্ষে রেপার্টারিতে যে লক্ষণগুলো সাপোর্ট করে তা হচ্ছে ইগোটিজম, haughty mania in delusion, great person is a foppish, dictatorial, dogmatic, affectation, boister,
ফেয়ার সোশ্যাল পজিশন, অ্যাবাউট হিজ ডিলিউশন, ওয়েলথ অফ, পম্পাস ইম্পর্টেন্ট, লুডনেস টক, লুড। এই কিছু ভাষ্য রয়েছে, যে ভাষ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভাষ্যগুলো দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আর ভিডিও করছি না, পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ভাষ্যগুলো দিয়ে দেব। তো এই ভাষ্যগুলো দিয়ে যে খুব বেশি উপকৃত হবে, মানে ব্যক্তিকে চেনা যাবে ব্যাপারটা তাও নয়। আমি এতক্ষণ যা বর্ণনা করেছি সেই বর্ণনা মোতাবেক ভিলট্রাম অ্যালবাম ব্যক্তিকে চিনতে আর কোনো অসুবিধা হবে না বলে আমার বিশ্বাস। তাছাড়া ভাষ্যগুলো আমি পরে আপনাদেরকে কোনো একটা ভিডিওতে দিয়ে দেব, তাতে করে ভাষ্যের মধ্যে থেকেও আপনারা কিছু সহযোগিতা পেতে পারেন। তা আজকে এই পর্যন্ত। মানে আমি যা আলোচনা করলাম তা হচ্ছে যে সমাজে ভিলট্রাম অ্যালবামের ব্যক্তি, মানে ভিলট্রাম অ্যালবামের ব্যক্তি নয়, সমাজে খারাপ মানুষগুলো আজকে অনেক বেশি বেড়ে গেছে। অনৈতিক মানুষ, অসামাজিক মানুষ, বাজে মানুষ, খারাপ মানুষ, নোংরা মানুষ, মস্তান মানুষ সারা সমাজ, সারা দেশে ছেয়ে গেছে। তাদের কারণে সাধারণ লোকজন একটু স্বস্তিতে, শান্তিতে থাকতে পারে না। অত্যন্ত কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করতে হয় প্রতিটা মুহূর্তে। সেই পালে বাঘ পড়া মতো, পালে বাঘ পড়া, ভেড়ার পালে বা ছাগলের পালে যদি বাঘ পড়ে, তাহলে তাদের সবসময় বাঘের একটা ভয়, আতঙ্ক থেকেই যায়। সেই রকমের একটা ব্যাপার। ওরা সুখে শান্তিতে থাকতে পারে না, শান্তি হারাম হয়ে যায়। এই মানুষগুলোর মধ্যে ভিলট্রাম অ্যালবাম ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন, আমি সেইটাকে চেনালাম। কিন্তু সদৃশ আরও অনেকগুলো মেডিসিন রয়েছে যেগুলো ভিলট্রাম অ্যালবামের একেবারে কাছাকাছি। এই গ্রুপটাকে যদি আপনি জানতে পারেন, তাহলে এই খারাপ মানুষগুলোর যে ওষুধ হবে সেইগুলো খুব সহজেই নির্বাচন করতে সক্ষম হবেন। প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা আলাদা, আপাত দৃষ্টিতে দেখতে একই রকম লাগবে, কিন্তু বাস্তব ভিত্তিতে কিছু সূক্ষ্ম স্তরে আলাদা আলাদা চরিত্র রয়েছে। যে চরিত্রগুলোর অনুসন্ধান করে, সেটাকে আবিষ্কার করে, আপনাকে একটা থেকে আরেকটা পার্থক্য করে সঠিক ব্যক্তিত্বকে আইডেন্টিফাই করতে হবে। এটাই হচ্ছে ব্যক্তির স্বাতন্ত্রতা বা ইন্ডিভিজুয়ালাইজেশান। হোমিওপ্যাথি চিকিৎসার মূল নীতি হলো এটা। তা চলুন আজ এ পর্যন্ত। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আলোচনা কেমন লাগলো তা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দেবেন। আমি এখানে শুধু মানসিক লক্ষণগুলোর উপরেই আলোচনা করলাম, কিন্তু ভিলট্রাম অ্যালবামের যে ফিজিক্যাল সিমটমগুলো রয়েছে সেই ফিজিক্যাল সিমটমগুলো সম্বন্ধেও আপনাদেরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। ফিজিক্যাল সিমটমগুলোকে বাদ দেওয়া যাবে না। ফিজিক্যাল সিমটমগুলো হচ্ছে একটা প্রবণতা। সেই ফিজিক্যাল সিমটমের প্রবণতা আপনাকে একটা সিমিলিমা মেডিসিনের দিকে ধাবিত করবে। সেইখানেও আমাদেরকে অনেক সাহায্য করে থাকে। আমরা ফিজিক্যাল সিমটমের মধ্যে থেকেও অনেক সাহায্য পেয়ে থাকি। তো ফিজিক্যাল সিমটমগুলোকে আপনারা বাদ দেবেন না। আমি এখানে শুধু মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করলাম, মানে এই নয় যে আমি ফিজিক্যাল লক্ষণগুলোকে মানি না বা ফিজিক্যাল লক্ষণ সম্বন্ধে জানি না, ব্যাপারটা তা নয়। আমি ফিজিক্যাল লক্ষণগুলোও সব জানি। যেহেতু ম্যাক্সিমাম ডাক্তারবাবুরা হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গিতে ওষুধের মানসিক লক্ষণগুলো সম্বন্ধে বিস্তারিত তেমনভাবে জানেন না, কিন্তু ফিজিক্যাল সিমটমগুলো জানেন। সেই জন্য আমি বেশি মানসিক লক্ষণগুলোকেই প্রকাশ করতে চেষ্টা করি। ফিজিক্যাল লক্ষণগুলো নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। বিষয়টা হচ্ছে এই, আমি ফিজিক্যাল, মেন্টাল সমস্ত লক্ষণগুলোকেই প্রাধান্য দিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।